তুমি কুন্দ নাকি গা? তোমার শাশুড়িকে কখনো দেখিয়াছ? তিনি আমার বাড়িতে আছেন, তোমাকে একবারটি দেখিবার জন্য বড়ই কাঁদিতেছেন। আহা, হাজার হোক শাশুড়ি তো, সেই কণ্ঠকেই তো ধ্বনি অট্টালিকা পরিপূর্ণ করিয়া আকাশ মার্গে উঠিল। মূর্খ পরস্ত্রীগণ সেই গানের পরিপাঠ্য কি করিয়াই বুঝিবে? বুদ্ধি থাকিলেই তো বুঝিবে। এই পরিশুদ্ধ গান কেবল সুকণ্ঠের কার্য নহে। গীত গাইয়া আমার মুখ শুকাইতেছে, আমায় একটু জল দাও। তোমাদিগের পাত্র আমি ছুঁইব না, আসিয়া আমার হাতে ঢালিয়া দাও। আমি জাতিতে বৈষ্ণবী নহি। ফিরে এলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোছই উপন্যাস বিষবৃক্ষর চতুর্থ পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে দেখা যায় সূর্যমুখী কুন্দনন্দিনীর সঙ্গে তারাচরণের বিবাহ দিয়েছেন, কিন্তু বছর তিনেক যেতে না যেতেই তারাচরণ মারা যান এবং কুন্দনন্দিনী বিধবা হন। কাজেই তখন সূর্যমুখী কুন্দনন্দিনীকে নিজের গৃহে আশ্রয় দেন। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে বিষবৃক্ষ। বিধবা কুন্দনন্দিনী নগেন্দ্রের গৃহে কিছুদিন জীবন যাপন করিল। একদিন মধ্যাহ্নের পর বড় স্ত্রীরা সকলে মিলিত হইয়া পুরাতন অন্তঃপুরে বসিয়াছিল। ঈশ্বরের কৃপায় তাহারা অনেকগুলি মনোনীত গ্রাম্য স্ত্রী সুলভ কার্যে যুক্ত ছিল। তাহাদের মধ্যে অনেকেই অনূদিত বাল্যকুমারী এবং তাহাদের সকলেরই লম্বা কেশ। কাছেই কেহ চুল বাঁধাইতেছিল, কেহ চুল বাঁধিয়া দিতেছিল, কেহ আবার মাথা দেখাইতেছিল, কেহ মাথা দেখিতেছিল, হু হু করিয়া উকুন মারিতেছিল, কেহ পাকা চুল তুলাইতেছিল। আবার কোন সুন্দরী সদ্য জন্মানো বালকের জন্য বিচিত্র কাঁথা শিয়াইতেছিলেন, কেহ বালককে স্তনপান করাইতেছিলেন। কোন সুন্দরী আবার চুলে তুড়ি বিনাইতেছিলেন, কেহ ছেলে ঠ্যাঙ্গাইতেছিলেন, কোন রূপসী কার্পেট বুনিতেছিলেন, কেহ থাবা পাতিয়া তাহা দেখিতেছিলেন। কোন চিত্রকুলসা কাহারও বিবাহের কথা মনে করিয়া পিড়িতে আলেপনা দিতেছিলেন। কোন সদ্য বিদ্যাবতী দাসুরায়ের পাঁচালি পড়িতেছিলেন। কেহ গৃহিণীর নিন্দা, কেহ কর্তার নিন্দা, কেহ প্রতিবাসীদিকে নিন্দা করিতেছিলেন। অনেকেই আবার আত্মপ্রশংসা করিতেছিলেন। ঠিক এমত সময়ে সেই নারী সভা মণ্ডলে জয় রাধে বলিয়া এক বৈষ্ণবী আসিয়া দাঁড়াইল। নগেন্দ্রনাথের ঠাকুর বাড়িতে নিত্য অতিথি সেবা হইত এবং সেখানেই প্রতি রবিবারে চাল বিতরণ করা হইত। কিন্তু ইহা ভিন্ন ভিক্ষাত্র বৈষ্ণবীকে কেহ অন্তঃপুরে আসিতে পারিত না, যাহার কারণে এইমাত্র অন্তঃপুরের মধ্যে জয়রাধে শুনিয়া একজন পুরবাসিনী বলিতেছেন, কে রে মাগি, বাড়ির ভেতর ঠাকুর বাড়ি যা দেখে। কিন্তু এই কথা বলিতে বলিতে সে মুখ ফিরাইয়া বৈষ্ণবীকে দেখিয়া কথা সমাপ্ত করিল না, তার পরিবর্তে বলিল, ও মা গো, এ আবার কোন বৈষ্ণবী গো? সকলে বিস্মিত হইয়া দেখিতে পাইল যে বৈষ্ণবী যুবতী, তাহার শরীরে আর রূপ ধরে না। সে বহু সুন্দরী শোভসিত রমণী মণ্ডলেও কুন্দনন্দিনী ব্যতীত তাহা হইতে সমধিক রূপবতী কেহই নহে। সুগঠিত নাসা, চক্ষু চিত্ররেখা, নিটল ললাট, এমন রমণী পাওয়া দুর্লভ। কিন্তু সেখানে যদি কেউ সৌন্দর্যের সদ্বিচারক থাকিত, তবে সে বলিত যে বৈষ্ণবীর গঠনে কিছু লালিত্যের অভাব রইয়াছে। চলন ফিরন এ সকলেও পৌরুষ। বৈষ্ণবী নাকে রসকলি, মাথায় টেরি কাটা, পরনে কালা পেরে শিমলা ধুতি, হাতে একটি খঞ্চনি, হাতে পিতলের বালা এবং তাহার উপরে জলতরঙ্গ চুরি।
স্ত্রীলোকদিগের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ কহিলেন, তা হ্যাঁ গা, তুমি কে গা? বৈষ্ণবী কহিল, আগে আমার নাম হরিদাসী বৈষ্ণবী। মা ঠাকুরনীরা গান শুনিবে? তখন শুনিব শুনিব বলিয়া রব উঠিল। তখন খঞ্জনি হাতে বৈষ্ণবী উঠিয়া গিয়া ঠাকুরানীদিগের কাছে বসিল। সে যেখানে বসিল সেখানে কুন্দ ছেলে পড়াইতেছিল। কুন্দ অত্যন্ত গীতপ্রিয়। বৈষ্ণবী গান করিবে শুনিয়া সে তাহার আরো একটু সন্নিকটে আসিল। এই সময়ে তাহার ছাত্র সেই সন্দেশভোজী বালকের হাত হইতে সন্দেশ কাড়িয়া লইয়া আপনি ভক্ষণ করিল। বৈষ্ণবী জিজ্ঞাসা করিল, আচ্ছা, কি গাইব বলো দেখি। তখন নানাবিধ ফরমায়েশ আরম্ভ হইল। কেহ চাইলেন গোবিন্দ অধিকারী, কেহ আবার গোপালে উড়ে। যিনি দাশরথীর পাঁচালী পড়িতেছিলেন তিনি তাহাই কামনা করিলেন। দুই একজন প্রাচীনা কৃষ্ণ বিষয় হুকুম করিলেন। কিছু মধ্যবয়সীরা সখী সংবাদ এবং বিরহ বলিয়া মতভেদ প্রচার করিলেন। কেহ চাহিলেন গোষ্ঠ। কোন লজ্জাহীনা যুবতী বলিল, শোনো বাপু, নিধুর টপ্পা গাইতে হয়তো গাও, নহিলে শুনিব না। এতক্ষণে বৈষ্ণবী সকলের হুকুম শুনিয়া কুন্দের প্রতি এক কটাক্ষ করিয়া বলিল, তা হাগা, তুমি কিছু ফরমাস করিলে না? কুন্দ তখন লজ্জাবশত একটু হাসিল, কিন্তু কোনো উত্তর করিল না। কিন্তু তখনই একজন বয়স্কার কানে কানে বলিল, কীর্তন গাইতে বলো না। বয়স্কা তখন কহিল, ওগো, কীর্তন গো, কুন্দ কীর্তন করিতে বলিছে গো। তাহা শুনিয়া বৈষ্ণবী কীর্তন করিতে আরম্ভ করিল। সকলের কথা টালিয়া বৈষ্ণবী তাহার কথা রাখিল দেখিয়া কুন্দ বড় লজ্জিত হইল। হরিদাসী বৈষ্ণবী প্রথমে খঞ্জনিতে দুই একবার মৃদু মৃদু যেন ক্রিয়াচ্ছলে অঙ্গুলি প্রহার করিল। পরে আপন কণ্ঠ মধ্যে অতি মৃদু মৃদু নব বসন্ত পেরিতা এক ভ্রমরীর গুঞ্জন বশত সুরের আলাপ করিতে লাগিল। যেন মনে হইতে লাগিল লজ্জাশীলা বালিকা স্বামীর নিকট প্রথম প্রেম ব্যক্তর জন্য মুখ ফোটাইতেছে। পরে হঠাৎই সেই ক্ষুদ্র প্রাণ খঞ্জনি হইতে মেঘগম্ভীর শব্দ বাহির হইল এবং কণ্ঠকৃত ধ্বনি যেন আরো জাগ্রত হইল। তখন রমণী মণ্ডল বিস্মিত, এ যে বৈষ্ণবীর অতুলিত কণ্ঠ শুনিতেছে। সেই কণ্ঠকৃত ধ্বনি অট্টালিকা পরিপূর্ণ করিয়া আকাশ মার্গে উঠিল। মূর্খ পরস্ত্রীগণ সেই গানের পরিপাঠ্য কি করিয়াই বুঝিবে? বুদ্ধি থাকিলে তো বুঝিবে, এই পরিশুদ্ধ গান কেবল সুকণ্ঠের কার্য নহে। বৈষ্ণবী যেই হোক, সে সঙ্গীত বিদ্যায় অসাধারণ সুশিক্ষিত এবং অল্প বয়সে তাহার পারদর্শী। বৈষ্ণবী গীত সমাপ্ত করিলে পরস্ত্রীগণ তাহাকে গাহিবার জন্য পুনশ্চ অনুরোধ করিল। তখন হরিদাসী কুন্দনন্দিনীর মুখপানে চাহিয়া পুনশ্চ কীর্তন আরম্ভ করিল। গীত সমাপ্ত হইলে বৈষ্ণবী কুন্দনন্দিনীর মুখ প্রতি চাহিয়া বলিল, গীত গাইয়া আমার মুখ শুকাইতেছে, আমায় একটু জল দাও। কুন্দ পাত্রে করিয়া জল আনিল। বৈষ্ণবী তখন কহিল, তোমাদিগের পাত্র আমি ছুঁইব না, আসিয়া আমার হাতে ঢালিয়া দাও, আমি জাতিতে বৈষ্ণবী নহি। ইহাতে বুঝাইল বৈষ্ণবী পূর্বে কোনো অপবিত্র জাতিয়া ছিল, এখন বৈষ্ণবী হইয়াছে। এই কথা শুনিয়া কুন্দ জল ফেলিবার যে স্থান সেখানে গেল। যেখানে অন্য স্ত্রীলোকেরা বসিয়াছিল সেখান হইতে ওই স্থান এইরূপ ব্যবধান যে কেউ কথা কহিলে শুনিতে পাওয়া যায় না। সেই স্থানে গিয়া কুন্দ বৈষ্ণবীর হাতে জল ঢালিয়া দিতে লাগিল। বৈষ্ণবী হাত মুখ ধুইতে লাগিল। ধুইতে ধুইতে কাঁদো কাঁদো স্বরে বৈষ্ণবী মৃদু মৃদু বলিতে লাগিল,
তুমি কুন্দ নাকি গা? কুন্দ তখন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন গা? বৈষ্ণবী বলিল, তোমার শাশুড়ি কি কখনো দেখিয়াছ? কুন্দ কহিল, আজ্ঞে না। কুন্দ শুনিয়াছিল যে তাহার শাশুড়ি স্রষ্টা হইয়া দেশত্যাগিনী হইয়াছিল। বৈষ্ণবী তখন কহিল, তোমার শাশুড়ি এখানে আসিয়াছেন, তিনি আমার বাড়িতে আছেন, তোমাকে একবারটি দেখিবার জন্য বড়ই কাঁদিতেছেন। আহা, হাজার হোক শাশুড়ি তো, সে তো আর এখানে আসিয়া তোমাদের গিন্নির কাছে পোড়ার মুখ দেখাইতে পারিবে না। তা তুমি একবার কেন আমার সঙ্গে গিয়া তাকে দেখিয়া আসো না? কুন্দ সরলা হইলেও বুঝিল যে সে শাশুড়ির সঙ্গে সম্বন্ধ স্বীকারই অকর্তব্য, অতএব সে কেবল ঘাড় নাড়িয়া অস্বীকার করিল। কিন্তু বৈষ্ণবী কিছুতেই ছাড়ে না, বারংবার উত্তেজনা করিতে লাগিল। তখন কুন্দ কহিল, আমি গিন্নিকে না বলিয়া যাইতে পারিব না। হরিদাসী মানা করিল, বলিল, মোটেই গিন্নিকে বলিও না, যাইতে দিবে না। হয়তো তোমার শাশুড়িকে আনিতে পাঠাইবে, তাহা হইলে তোমার শাশুড়ি দেশ ছাড়া হইয়া পালাইবে। বৈষ্ণবী যতই কুন্দকে বলিল, কুন্দ কিছুতে সূর্যমুখীর অনুমতি ব্যতীত যাইতে সম্মত হইল না। তখন অগত্যা হরিদাসী কহিল, আচ্ছা, তবে তুমি গিন্নিকে ভালো করিয়া বলিয়া রেখো, আমি আরো একদিন আসিয়া লইয়া যাইব। কিন্তু দেখো, ভালো করিয়া বলো, আরো একটু কাঁদাকাটি করিও, নইলে হইবে না। কুন্দ ইহাতে স্বীকৃত হইল না, কিন্তু বৈষ্ণবীকে হাঁ কি না কিছুই বলিল না। তখন হরিদাসী আর কিছুটি না বলিয়া ফিরিয়া আসিয়া সকলের কাছে পুরস্কার চাহিল। ঠিক এমতো সময়ে সেখানে সূর্যমুখী আসিয়া উপস্থিত হইল। তখন বাজে কথা এক্কেবারে বন্ধ হইল। অল্প বয়স্করা সকলেই এক একটা কাজ লইয়া বসিল। সূর্যমুখী হরিদাসকে আপাতমস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন, কে গা তুমি? তখন নগেন্দ্রের এক মামি কহিলেন, ও একজন বৈষ্ণবী গো, গান করিতে এসেছে। গান যে সুন্দর গায়, এমন গান কখনো শুনিনে মা। তুমি একটু শুনিবে? গা তো, গা হরিদাসী, একটি ঠাকুরন গান গা। হরিদাসী এক অপূর্ব শ্যামা বিষয় গাইলে সূর্যমুখী তাহাতে মোহিতা ও প্রীতা হইয়া বৈষ্ণবীকে পুরস্কার পূর্বক বিদায় করিলেন। বৈষ্ণবী প্রণাম করিয়া এবং কুন্দের প্রতি আরো একবার দৃষ্টি নিক্ষেপ করিয়া বিদায় হইল। বৈষ্ণবী চলে গেলে স্ত্রীলোকেরা অনেকক্ষণ কেবল বৈষ্ণবী প্রশংসা লইয়াই রহিল। প্রথমে তাহার বড় সুখ খেতে আরম্ভ করিল, পরে ক্রমে একটু খুঁত বাহির হইতে লাগিল। বিরাজ বলিল, তা হোক গে, নাকটা একটু চাপা। বামা তখন বলিল, রংটা বাবু বড় ফ্যাকাশে। চন্দ্রমুখী বলিল, হ্যাঁ, তা চুলগুলো তো যেন সনের দড়ি। চাপা বলিল, কপালটাও একটু উঁচু। তখন ললিতা বলিল, হ্যাঁ, তা দেখিতে যেমনই হোক, মাগে গাই ভালো। ক্রমে এই মতামতে সকলে আসিয়াছে হরিদাসী বৈষ্ণবী কেবল কুৎসিতা এমন নহে, তাছাড়াও গান তাহার যে অতি মন্দ তাহাও নহে। এখানে শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।